স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলা। বন্যায় সবকিছুই তলিয়ে গেছে। বন্যা দেখা দিয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, হবিগঞ্জ এবং মৌলভীবাজার সহ ৮টি জেলায়। দুর্ভোগে লাখ লাখ মানুষ। অনেক জেলায় নেই বিদ্যুৎ। এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এদিকে চট্টগ্রামের টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। 40 বছরেও এমন বন্যা দেখেনি ফেনীর মানুষ। কিছু বোঝার আগেই সবকিছুই তলিয়ে গেছে। ভারতের ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলে দেওয়ায় পানির স্রোত এতটাই যে সীমান্তবর্তী অনেক গ্রাম ডুবে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে মাছের ঘের, গবাদি পশু। তলিয়ে গেছে শত শত একর জমির ধানসহ অন্যান্য সবজি ক্ষেত। মোহরী, কহুয়া ও সিলিনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে। ফেনীর প্রায় 3 লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব ধরনের যোগাযোগও বন্ধ রয়েছে। এদিকে মৌলভীবাজারের মনু ও ধলা নদীর 15টি স্থানে বাঁধ ভেঙে 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে বানভাসীরা। একে তো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সেই সাথে মুষলধারে বৃষ্টি বন্যার তীব্রতা আরও বাড়িয়েছে। জেলার 4টি নদী মনু, ধলাই, কুশিয়ারা ও জোর নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা একটা জিনিসও পার করতে পারছি না। এই জিনিস সকল নষ্ট পানির মাঝে হইতে আছে। কি করবেন আপনার? আমি বড় অসহায়। পানি এতটুকু পানি আমার ভিতরে ভাবতে চাই, আমার বাড়িটা সব শেষ। অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কুমিল্লার 14 গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ এই 3 উপজেলার 10 লাখ মানুষ পানিবন্দী। ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখড়া উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। হবিগঞ্জের খোয়ায় কুশিয়ার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। শহরের জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। ওদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে একটানা ভারী বর্ষণে নগরীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে সাধারণ মানুষ। হালদা, ধরুং, ইসামতি, শঙ্কা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সাতকানিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বাঁশখালী সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার গোমতী পাড়ের 5টি উপজেলার শতাধিক গ্রামের মানুষ ঘর ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। অব্যাহত বৃষ্টি ও ভারত থেকে ধেয়ে আসা পানির ঢলে ক্রমেই ফুঁসে উঠেছে কুমিল্লা এলাকার সব নদ নদী। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকের সাথে নিয়ে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুরের যে জলাধার সেটি ছেড়ে দেওয়ার কারণে এভাবে বানের পানি বাংলাদেশে প্রবেশ করেছে, যার কারণে কুমিল্লা সহ এর আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি যেন শেষ হবার নয়। সে মানুষগুলো নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন। হুড়োহুড়ি করেই শিশু থেকে বৃদ্ধ নিরাপদ স্থানে ছুটে চলেছেন। ভারত থেকে ধেয়ে আসা বানের পানিতে প্লাবিত হয়েছে গোমতী পাড়ের বিস্তীর্ণ এলাকা। আমার মা অসুস্থ, আমার বাড়ি তো অবস্থা বেশি ভালো না আর কি। পানি উঠে গেছে? হ্যাঁ, পানি যাইতেছে দিক দিয়ে। যেভাবে যে হারে পানি যাইতেছে তো আর বেশিক্ষণ সময় লাগবে না। গবাদি পশু সহ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যে যেভাবে পারছেন ছুটছেন উঁচু জায়গায়। বাড়িতে প্রায় পানি চুইচু হয়ে গেছে, এই জন্য গরু নিয়ে বেরিয়ে গেছে। আত্মীয়র বাড়িতে ভয়ঙ্কর ভাইয়া পানি আস্তে আস্তে বাড়তেছে, এই জন্য আস্তে চলে যেতেছে। বাঁধ রক্ষায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পাউবো উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট এলাকার পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও বাসিন্দারা কাজ করছেন। বাঁধের বেশ কিছু ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে বুধবার থেকে লোকালয়ে পানি ঢুকছে। এই পানির লাইন কিংবা বন্ধ করা যায় কিনা এই ব্যবস্থাটা করবো। আসলে মূলত যে স্রোত, এখানে আবেগ দিয়ে ভাবার কোনো চান্স নাই, বিবেক দিয়ে ভাবতে হবে। আপনি যে লোকেরা কাজ করবে না, কোথাও ফাটল ধরে নাই। জেলায় 14টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, কুমিল্লা।
ভারতের ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর ওপর থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে, এটা বাস্তবে সঠিক নয় বলে দাবি করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। ত্রিপুরার গোমতী নদীর উজানে ডাম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে বাস্তবে এটা সঠিক নয় বলে দাবি করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, গোমতী অববাহিকা এলাকায় গত কয়েকদিনে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বন্যা মূলত বাঁধের ভাটির দিকে বৃহৎ অববাহিকার পানির কারণে ঘটেছে। বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ তৎপরতা আরও বেগবান করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে তার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। বৈঠকের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতি এবং সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। বন্যা আক্রান্ত জেলাগুলোর মধ্যে 6 উপজেলায় 1359টি আশ্রয়কেন্দ্রে সবশেষ 17,882 জন মানুষ এবং 3,486টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে 309টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব এলাকায় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে 1,42,00,000 টাকা, 8,550 টন চাল এবং 8,000 শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ব্যাপারে তদন্ত নয়, আলোচনা করবে জাতিসংঘ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান রৌরি মুঙ্গোভেন এসব কথা জানান। একই সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে সেটাও আলোচনা করা হবে বলে জানায় প্রতিনিধি দল। ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনার সরকারের নৃশংসতা, বিশেষ করে নির্বিচারে গুলি, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে আলোচনার জন্য প্রাথমিক এই কারিগরি দলটি বাংলাদেশে এসেছে। প্রায় এক সপ্তাহের সফরে তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথেও আলোচনা করবে বলে জানা গেছে। বাংলাদেশের এই ঐতিহাসিক সময়ে পাশে থাকতে চায় জাতিসংঘ, সহযোগিতা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে। বাংলাদেশি তরুণদের সাহস আর মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখে জাতিসংঘের মানবাধিকার কমিশনার সত্যিই খুব অভিভূত। আর তাই এমন ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় পাশে থাকতে চায় জাতিসংঘ। আমরা এখনই কোনো তদন্ত করছি না, আমরা মূলত এখানে সবার সাথে আলোচনা করব এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে সে ব্যাপারেও আলোচনা চলবে। পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে সুইজারল্যান্ড। বিএনপির সাথে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি একথা জানিয়েছেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছে না বিএনপি, তবে যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার ভোটের আয়োজন করবে বলে আশা করছেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিবের সাথে বৈঠক করতে আসেন ঢাকায় নিয়োজিত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। পৌনে 1 ঘন্টার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় রাজনীতি, অর্থনীতি সহ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এসব বিষয়ে জানতে চান সুইস রাষ্ট্রদূত। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে $100 বিলিয়ন পাচার করেছে। এই অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। একটা কঠিন অবস্থার মধ্যে দেশ পার করছে, তারা এত টাকা পাচার করেছে বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে। টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিয়ে যাবে বিএনপি, এমনটা জানিয়ে দলের নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় দিতে চান তারা। আমরা বারবার বলেছি এটা একটা ইন্টেরিয়াম সরকার যারা এই কাজগুলো করবে এবং আমরা তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দিয়ে নেই, বা একটি যৌক্তিক সময়ের মধ্যে। দিনের শেষে তো আপনি জনগণের
মালিকানা জনগণের কাছে তো ফিরিয়ে দিতে হবে, এবং সেটার বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। তো জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব। তো সেটা সকলে প্রত্যাশা করে। আমি নিশ্চিত যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু সেই কথা বিশ্বাস করে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে সুইজারল্যান্ড সহায়তার আগ্রহ দেখিয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য তারা তাদের সহযোগিতার কথা বলেছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ পাচারের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ সহ 4 মামলায় জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। জামিন পাবার পর এসব মামলায় ন্যায় বিচার পাবার আশা করছেন মোসাদ্দেক আলী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করে 2014 সালে। ওই বছরই তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা। পরের বছর 28শে অক্টোবর মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 9 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। দীর্ঘ শুনানিতে মামলার অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম মোশাররফ হোসেনকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন। আমাদের মতো ব্যক্তিদেরকে, নেতাদেরকে দাবিয়ে রাখার জন্য কিন্তু এই ধরনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এবং গত 10 বছর যাবৎ এই মামলায় আমি আসামি হিসাবে এখানে উপস্থিত থেকেছি, কোনোদিন আমি অনুপস্থিত থাকিনি। এবং এই মামলায় আমি প্রায় 2 বছর হাজত কেটেছি। অথচ মামলায় যে অভিযোগ আনা হয়েছে, একটি অভিযোগও যাদেরকে তারা সাক্ষী করেছে তারা কিন্তু এখানে প্রমাণ করতে পারেনি। এদিকে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ সহ 4 মামলায় জামিন দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। জামিন শুনানির সময় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী আদালতে উপস্থিত ছিলেন। 4টা মামলায় জনাব মোসাদ্দেক আলী আজকে সারেন্ডার করেছেন। সরকারের নির্যাতন জুলুমের কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল, আর সে কারণেই তার 3 মামলায় যেটা জামিনে ছিল সেটা বাতিল হয়ে যায়, এবং আরেকটা মামলা পরবর্তী সময় ইনিশিয়েট করে দেশের বাইরে থাকার কারণে সেই মামলায় তিনি জামিন নিতে পারেননি। তো 3 যে মামলায় জামিনে ছিলেন সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে, এবং নতুন মামলায় যেটা সেটাও তাকে জামিন দেওয়া হয়েছে, এবং এই মামলা এখন বিচারাধীন। আমরা আদালতে বলেছি প্রত্যেকটা মামলায় তিনি আদালতে উপস্থিত থাকবেন এবং বিচার মোকাবেলা করবেন। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে এই দেশকে সুন্দর মতো আবারও গড়ার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেশে নিয়ে আসছে। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আইনজীবীরা দীর্ঘদিন কষ্ট করেছে, কোর্টে এসেছে, বহু মানুষের কথা শুনেছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করি আমার এই মামলাগুলা আমি আইনের মাধ্যমে আমি আইনের মোকাবেলা করতে চাই। আমি দোষী হলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত, আর আমি নির্দোষ হলে আমি আশা করি আইনের মাধ্যমে আমি খালাস পাবো। 2008 সাল থেকে গত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে এই মামলাগুলি করে। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বারবার মিথ্যা অভিযোগে মামলা হয়েছে। সেই সব মামলায় কারাবরণ করতে হয়েছে বহুবার। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি আইনের 57 ধারার মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান ও অধিকারের পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানকে নিম্ন আদালতের দেওয়া 2 বছরের কারাদণ্ড বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আব্দুর রবের একক বেঞ্চ সাজার বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর করে আজ এই রায় দেন। এর আগে 2023 সালের 14 সেপ্টেম্বর তথ্য
ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক ASM নাসির উদ্দিন এলানকে 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াত এই রায় দিয়েছিলেন। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য এবং বিকৃত তথ্য দেওয়ার অভিযোগে আদিলুর রহমান খান এবং নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে মামলা হয়েছিল। 11 সেনা সমর্থিত সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং সহ 4 মামলায় জামিন পেয়েছেন NTV চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আইনি লড়াই চালিয়ে যাবার কথা জানিয়েছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা বশত মিথ্যা মামলাগুলো করা হয় বলে জানান তার আইনজীবী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 11 তত্ত্বাবধায়ক সরকার ও গত আওয়ামী লীগ সরকারের আমলে NTVর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়। আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়ে এসব মামলায় কারাগারে যেতে হয়েছে তাকে। তবুও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে মামলাগুলোতে আইনি লড়াই চালিয়ে যান তিনি। তবে রাজনৈতিক দমনপীড়নের প্রতিহিংসার শিকার হয়ে দেশ ত্যাগ করায় এতদিন সশরীরে আদালতে হাজির হতে পারেননি। দেশের সার্বিক পরিস্থিতি ভালো হওয়ায় সম্প্রতি দেশে এসে সশরীরে মামলা চালিয়ে নিতে বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে আসেন তিনি। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক নজরুল ইসলাম দুদকের অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন দেন তাকে। একইভাবে বিশেষ জজ আদালত 5-এর বিচারক ইকবাল হোসেন অবৈধ সম্পদ অর্জন ও অর্থ আত্মসাতের 2টি মামলায় জামিন দেন। এছাড়াও জামিন পান বিভাগীয় বিশেষ আদালতে বিচারাধীন উত্তরা থানায় দুদকের মানি লন্ডারিং মামলায়ও। এ সময় তার পক্ষে একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 4টা মামলায় জনাব মোসাদ্দেক আলী আজকে সারেন্ডার করেছেন। সরকারের নির্যাতন জুলুমের কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল, আর সে কারণেই তার 3 মামলায় যেটা জামিনে ছিল সেটা বাতিল হয়ে যায় এবং আরেকটা মামলা পরবর্তী সময় ইনিশিয়েট করে। দেশের বাইরে থাকার কারণে সেই মামলায় তিনি জামিন নিতে পারেননি। তো 3 যে মামলায় জামিনে ছিলেন সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে এবং নতুন মামলায় যেটা সেটাও তাকে জামিন দেওয়া হয়েছে এবং এই মামলা এখন বিচারাধীন। আমরা আদালতে বলেছি প্রত্যেকটা মামলায় তিনি আদালতে উপস্থিত থাকবেন এবং বিচার মোকাবেলা করবেন। এই সকল মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে এই দেশকে সুন্দর মতো আবারও গড়ার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেশে নিয়ে আসছে। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আইনজীবীরা দীর্ঘদিন কষ্ট করেছে, কোর্টে এসেছে, বহু মানুষের কথা শুনেছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করি আমার এই মামলাগুলা আমি আইনের মাধ্যমে আমি আইনের মোকাবেলা করতে চাই। আমি দোষী হলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত, আর আমি নির্দোষ হলে আমি আশা করি আইনের মাধ্যমে আমি খালাস পাবো। এ সময় ন্যায় বিচার পাবার প্রত্যাশা করেন তিনি। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়া উজানের পানি ছেড়ে দিয়ে ভারত তার প্রতিবেশী বাংলাদেশের প্রতি অমানবিক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। কোনো প্রতিবাদ কর্মসূচির জন্য যেন জনদুর্ভোগ না হয় এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয় তার সরকারি বাসভবন যমুনায়। বৈঠকে সরকারি প্রতিষ্ঠানের নামকরণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসনে ফাউন্ডেশন গঠন, সাম্প্রতিক সহিংসতা সংক্রান্ত মামলাগুলো স্বচ্ছতার সাথে পরিচালনার লক্ষ্যে পৃথক কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে 3 উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদ তারা করতেই পারেন, কিন্তু ওই প্রতিবাদের কারণে যাতে জনজীবনে কোনো বাড়তি অসুবিধার সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদের সাথে সরকারের কি করে একটা সম্পর্ক করে ফেলা যায়, প্রতিবাদটা কোথায় হলে কেমন করে হলে ভালো হয়, অনির্দিষ্টকালের জন্য না করে কিভাবে করে যারা প্রতিবাদ করছেন কোনো একটা বিষয়ে তাদের মুখপাত্রের সাথে সরকারের মুখপাত্র বসে পড়তে পারেন এবং এটার একটা সমাধানে যেতে পারে, সেটারও একটা উপায় বের করা হবে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে মিটিংটা করবেন কয়েকজন উপদেষ্টা এবং অন্যান্য বিশেষজ্ঞদেরকে নিয়ে, সেটার মাধ্যমে। একই সাথে দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সুষ্ঠু সমন্বয় সহ সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়ার নির্দেশও দেওয়া হয় এই বৈঠক থেকে। বাংলাদেশের উজানে থাকা ভারতের সাথে বন্যা বিষয়ে আরও যোগাযোগ বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হয় উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের উপদ্রুত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম সমন্বয় করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের বাঁধ খুলে দেয়ায় দেশের 8 জেলায় আকস্মিক বন্যা কিনা তা জানতে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বন্যায় মানুষের জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, সরকারি হিসেবে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। হঠাৎ বন্যায় ভাসছে দেশের 8 জেলা। সরকারি হিসেবে পানিবন্দী হয়ে পড়েছে 4,40,840টি পরিবার, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও 29 লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব তুলে ধরা হয়। জানানো হয়, বন্যার্তদের সহায়তায় 1,534টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে 75,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। মোট বরাদ্দের পরিমাণ হচ্ছে 1,82,00,000 টাকা। ক্যাশ টাকায় পর্যাপ্ত পরিমাণ চাল এবং শুকনা এবং অন্যান্য খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। সব জেলাতেই নিয়মিতভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া আছে। বন্যার পূর্বাভাস না থাকায় সংকট বেড়েছে জানিয়ে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বলেন, পানি নামলেই শুরু হবে পুনর্বাসন কাজ। আকস্মিক ফ্ল্যাশ ফ্লাড যেটা বলে, কেউ কেউ বলছে যে এটা আমাদের উপরে যে উজান থেকে পানি আসছে, উজান থেকে মানে ভারতীয় অঞ্চল থেকেও পানি নেমে আসছে। বাঁধ খোলা হয়েছে, এটা পত্রপত্রিকায় লিখেছেন, বিভিন্ন মাধ্যমে এসছে। এটা সরকারিভাবে এখন ভারতের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে। বন্যায় মানুষের জীবন বাঁচানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ পাচারের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকার বিশেষ জাজ আদালতের বিচারক আবুল কাশেম আজ এ রায় দেন। এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগামী 29শে অগস্ট রায়ের জন্য দিন ধার্য রেখেছে আদালত। আপেল শাহরিয়ারের আরেকটি রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করে 2014 সালে। ওই বছরই তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা। পরের বছর 28 অক্টোবর মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 9 জন সাক্ষী আদালতে সাক্ষ্যও দেন। দীর্ঘ শুনানিতে মামলার অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষে মোশাররফ হোসেনকে খালাস দিয়ে রায় দেয় আদালত। আমাদের মতো ব্যক্তিদেরকে, নেতাদেরকে দাবিয়ে রাখার জন্য কিন্তু এই ধরনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং গত 10 বছর যাবৎ এই মামলায় আমি আসামি হিসাবে এখানে উপস্থিত থেকেছি, কোনোদিন আমি অনুপস্থিত থাকিনি এবং এই মামলায় আমি প্রায় 2 বছর হাজত কেটেছি। অথচ মামলায় যে অভিযোগ আনা হয়েছে, একটি অভিযোগও যাদেরকে তারা সাক্ষী করেছে তারা কিন্তু এখানে প্রমাণ করতে পারেনি। এদিকে 2007 সালের 16ই আগস্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। পরে আদালত রায়ের দিন ধার্য করে। তাদের যে কেস মিথ্যা ছিল, তাদের যে তথ্য প্রমাণ মিথ্যা ছিল, তাদের অভিযোগ যে মিথ্যা ছিল সেটি আমরা সুস্পষ্টভাবে প্রমাণ করেছি এবং সেটি আমরা আজকে মাননীয় আদালতে আমরা যুক্তিতর্কের মধ্য দিয়ে তাকে আমরা আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করেছি। আমরা বিশ্বাস করি যে মাননীয় আদালত আগামী 29/8/2024 উনি রায়ের জন্য দিন ধার্য করেছেন এবং সেই রায়ে আমরা এই আদালত থেকে সুবিচার পাব। আদালতে মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।